বা হাই স্পিডে একটা বাইক বাংলাদেশে হওয়া সত্ত্বেও এটার মাইলেজ অনেক হাই। এখন এই যে এটা দিব বাইক স্টপ। বাংলাদেশে দ্য গ্রেটেস্ট বাইক একজন বলতেছে কম দামি বাইক কিনতে তো কি হবে ফকিন্নি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, মোরগটাও ভালো আছে। হোয়াটএভার, আজকে বাইকের একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে বাইকের ভালো দিক। গতদিন এই ভিডিওটা করছিলাম, বাট দ্য থিং ইজ আমার ক্যামেরা পজিশন ঠিক ছিল না। ক্যামেরা এত আপার হয়ে গেছে যে আমার বাইকের ড্যাশবোর্ডই দেখা যাচ্ছে না, অ্যান্ড ড্যাশবোর্ড না দেখা গেলে সেটা মোটর ব্লগ হিসেবে বিবেচিত হবে না। তো এই জন্য আবার রিটেক নেওয়া। তো বেসিক্যালি প্রথমে আমি এই বাইকের বিষয়ে যেটা বলবো, তো বেসিক্যালি বিগত ভিডিওতে আমি বাইকটার খারাপ বিষয়ে বলছিলাম, তাতে ভাই এত কমেন্ট আসছে, ওই ভিডিওর ভিউজ 1.5 লাখ, অ্যান্ড ওইখানে একজন বলতেছে কম দামি বাইক কিনতে তো কি হবে ফকিন্নি। আসলে অডিয়েন্স এক একজন এক এক রকম, যাই হোক সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট আসলে ব্যাপারটা এরকম না যে একটা R15 ইন্ডিয়ান কিনতে পারে সে একটা ইন্দোনেশিয়ান কিনতে পারে। 1 লাখ টাকা 6 লাখ টাকা যে ম্যানেজ করতে পারে সে 1 লাখ টাকা ম্যানেজ করতে পারে, আই থিঙ্ক। অ্যান্ড আমার ক্ষেত্রেও সেম। বাট দ্য থিং ইজ আমার এই বাইকটা নেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে মানে নিজের যে ভালো লাগা সেটা থেকে। কারণ এই বাইক আমি যখন নিয়েছি তখন বাংলাদেশে হয়তো হাতে গোনা 4 থেকে 5টা বাইক অন রোড চলতেছে। ওই টাইমে বাইক নেওয়া মানে টাফেস্ট একটা থিং, অ্যান্ড সব থেকে এনজয়মেন্টের একটা ব্যাপার, যে একটা রেভুলেশন বা একটা জেনারেশন চেঞ্জ হয়ে নতুন জেনারেশনের বাইকে পা দেওয়া, অ্যান্ড ওই কয়জনের ভিতরে একজন এই জিনিসটার মজাটা নেওয়ার জন্যই আমার বাইকটা নেওয়া। বা একটা বাইক পুরো সর্বকালের সেরা হইতে পারবে না, কারণ যে ন্যাকেড বাইক পছন্দ করে সে স্পোর্টস বাইকে কখনোই আসবে না। আর 2 ক্যাটাগরির মানুষই বিলং করে। আর তারপর কথা হচ্ছে আপনি এমন কোনো বাইক বানাতে পারবেন না যেটা ন্যাকেডও না স্পোর্টসও না, মাঝামাঝি, যেটা দেখলে ন্যাকেডও মনে হবে আবার স্পোর্টসও মনে হবে। এটা করাও সম্ভব না। সুতরাং বাইক একটা সব দিক দিয়ে ভালো হওয়া সম্ভব না। আপনি যদি এই যে আমাদের ড্রিম বাইক কাওয়াসাকি ZX-10R, যদি ওইটা আমি কখনো পাইতাম, আমি যদি 1-2 বছর ইউজ করতাম বা কিছুদিন ইউজ করতাম, আমি ওটার প্রবলেম পাইতাম। কোনো কিছু একেবারে সলিড না। তো সেই হিসাবে R15M এরও সমস্যা আছে, ছিল, থাকবে, অ্যান্ড সেগুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলছি, আপনারা চাইলে আবার দেখে আসতে পারেন। আর আজকে যেটা বলবো এই বাইকের ভালো দিকগুলো যেগুলো আমাকে ইমপ্রেস করেছে। তো ফার্স্ট অফ অল বাইকের লুক, অবভিয়াস এটা নিয়ে নো কম্প্রোমাইজ। R15 বা ইয়ামাহা তাদের বাইক ডিজাইনিং নিয়ে খুবই বেশি এগিয়ে আছে। এরপর একেবারে আলাদা যে জিনিসটা এই বাইকটাতে মানে ফিচারেবল, বা যেটা শুধু R15M ইন্ডিয়ান ভার্সনেই আছে, যেটা ইন্দো বা অন্যান্য বাইকে নাই, সেটা হচ্ছে এই বাইকের যেই স্ট্যান্ডের সেন্সরটা। অর্থাৎ বাইক গিয়ারে থাকা অবস্থায় যদি স্টার্ট থাকে এন্ড তখন যদি স্ট্যান্ড ফেলানো থাকে, তাহলে আপনার বাইক অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমি জিনিসটা দেখাচ্ছি, এই যে এখানেই দেখাই দেই, এই যে বাইকের গিয়ার আছে ফার্স্ট গিয়ারে 1, তাই তো, এন্ড এই যে স্ট্যান্ড, এখন এই যে আমি ক্লাস ধরে আছি, এখন এই যে এটা দিব বাইক স্টপ, এই যে বাইক স্টপ, এখন স্টার্টও নিবে না, এই যে বাইক এই যে দিচ্ছি স্টার্ট নিচ্ছে, এই যে 1 আছে কিন্তু সবকিছু একেবারে টার্ন অন, ক্লাচও ধরা আছে, বাট হবে না। এবার যেই দেখেন জাস্ট এই যে এটা উঠাবো স্টার্ট নিবে, হ্যাঁ এটা চেপে ধরে রাখলাম, স্টার্ট কিন্তু নিয়ে নিছে, ওই যে রেভ হচ্ছে। এইটা আমার এই বাইকের অন্যতম সেরা ফিচার হিসেবে মনে হয় আমার জন্য, কারণ আমার এই ভুলটা প্রায় হয়। অ্যান্ড স্ট্যান্ড ফেলে বাইক চালানো এটা কত বড় রিস্কি সেটা মোটামুটি সকল বাইকার জানে, নতুন করে বলার মতো কিছু নাই। অ্যান্ড দেন এগেইন বাইকের যে ভালো দিকটা, মানে এই ভিডিওটা আপনি নতুন ভিউয়ার যারা বাইকটা নিতে যাচ্ছেন তাদের জন্য হতে পারে। তো এর ভিতরে আর যেটা সব থেকে মজার একটা ব্যাপার বা সব থেকে মজার যে ফিচার যেটার জন্য আপনি বাইকটা ডেফিনেটলি বলবেন যে ভাই আমি এখনই কিনবো, সেটা হচ্ছে বাইকের কুইক শিফটার। আমার কাছে লাইক এখান থেকে ও মা দরকার নাই, ভিডিও দেখাতে যাই আমি যদি এখন এই যে রেপ দিলাম করলাম অ্যান্ড এই যে বেরোয় গেলাম, মানে ক্লাস না ধরে গিয়ার শিফট করলাম, এটাই বুঝে দেখছি। আমি তখন ভয় পেয়েছিলাম, দ্যাটস ওয়াই বলতে পারি নাই। এটা হচ্ছে এই বাইকের অন্যতম সব থেকে বেস্ট ফিচার বলতে পারেন, যেটা আপনি, হ্যাঁ ছোট বাইকে এটা কাজের না, বাট এটাই আমাদের কাছে বড় বাইক। বাংলাদেশের ক্ষেত্রে এই বাইকটা হচ্ছে আমাদের কাছে সব থেকে দামি বা সব থেকে একটা হায়ার সির বাইক, যেরকম বাইরের কান্ট্রিতে দেখে আমাদের এখানে এটাকে সেইভাবে দেখতে হয়, ইচ্ছা না থাকলেও। আর যেই ফিচারটা মাধ্যমে আল্লাহ আমার জীবনটা বাঁচিয়েছে সেটা হচ্ছে এই বাইকের ট্র্যাকশন কন্ট্রোল। বিগত যতগুলো ভিডিও আমি বানিয়েছি, কোনো ভিডিওতে আমি ট্র্যাকশন কন্ট্রোলের বিষয়ে ইন্টারেস্ট প্রকাশ করি নাই, যে এটা লাগবে কি লাগবে না, এটা লাগতে পারে কি না, বা এটা হায়ার সির জন্য লাগে কিনা। ট্রাস্ট মি, এই কথাটা আপনি বলতে বাধ্য হবেন যে একটা বাইক কোম্পানি এমনি একটা ফিচার দেয় না। এটা ছিল হচ্ছে আমার কুয়াকাটা ট্যুরের ব্যাকে আসার কথা, যখন আমি রাত প্রায় 8:30 বাজে আমি বাইক নিয়ে ছুটছি বাসার উদ্দেশ্যে। ঠিক তখন গোপালগঞ্জের রাস্তা আপনারা অনেকে চিনেন, যে সব থেকে সুন্দর একটা রাস্তার ভিতরে একটা, ওখানে 80-85 গতি খুবই স্বাভাবিক ফাঁকা রাস্তাতে। তো আমি জাস্ট 85-এ একটা ট্রাককে ক্রস করে সামনে এগিয়েছি, সাডেনলি কেমন যেন একটা প্রাণী, যেটা সাইজটা একটা কুকুর বা তার থেকে একটু বড় এবং যেটা দেখতে বিড়ালের, এটা বিড়াল হচ্ছে ভয়াবহ প্রাণী, যেটা ফার্স্টে আমার বাইক দিয়ে এদিক চলে গেছিল, পরে আবার বাইকের সামনে আসলো। তখন আমার বাইকের গতি 88 অ্যান্ড আই ওয়াজ লাইক বিসমিল্লাহ বলে, আল্লাহ তুমি বাঁচাও,
আমার ব্রেক করার ওয়ে নাই, কজ ব্রেক করলে আমি থামলে পিছন থেকে ট্রাক আমাকে উড়িয়ে দিবে, আর উঠাই দিয়ে যদি আমি স্লিপ করি তাহলে বুঝতেই পারতো। তো আমি ওটার উপরে উঠাই দিয়েছিলাম, আমার বাইকের সামনের চাকা উইলি পপ হয়ে গেছিল, মানে উইলি স্টান্টস যেটাকে আমরা চিনি, অ্যান্ড ট্যাঙ্ক স্ল্যাপ শুরু হয়েছিল। বাট আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে, আই ডোন্ট নো, যখন বাইকটা নিচে ল্যান্ড করে তখন ইট ওয়াজ স্টেবল না হলে আমি 2 পা দিয়ে বাকিটুক কন্ট্রোল করে নিতে পারছিলাম, মানে আমি পা ডাউন করে নিয়েছিলাম, অ্যান্ড ইট সেভড মাই লাইফ। বাট মানে আল্লাহ সেভ করছে এটার মাধ্যমে, ব্যাপারটা এমন। মানে আপনি ফিচারের দিক থেকে বলেন না বাংলাদেশে দ্য গ্রেটেস্ট বাইক, হ্যাঁ আপনি V3 আছে, V3 এক একটা বাইক এক সাইড, বাট অল এভারেজ the R15M ইজ দ্য বেস্ট বাইক ইন মাই অপিনিয়ন। বাট এমন না যে আমি বলেছি বলে আমার কাছে যেই জিনিস আমি ফেস করেছি, কারণ আমার বাইক অলরেডি 15,124 কিলো চলছে, তো ইটস ইজি যে আমি একটা অপিনিয়ন দিতে পারি, এবং সেটা অনেকটা ঠিক হতেও পারে, কারণ 15,000 কিন্তু কম না একটা বাইক নিয়ে। তো এটা আমার লাইফে সব থেকে ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি আলহামদুলিল্লাহ কখনো অ্যাক্সিডেন্ট করিনি, ইভেন টায়ার স্কিডের মতো প্যারাও আমার সাথে ঘটেনি, কারণ আমি বেসিক্যালি খুবই সেফভাবে বাইক রাইড করি, মাঝে মাঝে একটু স্পিডিং করা পড়ে, বাট কখনো ওভারটেক করা পড়ে না। তো ওটার জন্য আমি অনেকটা সেফ, অ্যান্ড যেটা আপনাদের আগেও একবার বলেছি। অ্যান্ড লাস্ট থিং, বা যেটা আপনারা মানে শুনতে চাচ্ছেন অলরেডি, যে দ্য ABS সিস্টেম। ABS তো অবশ্যই অনেকে বলে যে ভাই V3-র ABS-টাতে প্রবলেম, এখন ভাই V3 ইন্ডিয়ান আমার ছিল না, তো V3 ইন্দোর কথা যদি বলি, সরি M এর কথা যদি বলি, আমি ব্রেকিং পারফরমেন্সটা অনেকবার চেক করেছি অ্যান্ড পারফেক্ট। ইভেন যে আপনার ওটাকে কি বলে, ধুলা বালির উপরে যে রাস্তা অনেক সময় থাকে না, যে বালি বা ধুলা, ওই টাইমে আমি ব্রেক করেছি, এটা একদম এর মতো করেই কাজ করে। তার মানে এটা অনেকেই বলেছে যে ABS ইমপ্রুভড, যারা বড় বড় ইউটিউবার্স আছে বা যারা বাইকার্স, যারা বাইক সম্পর্কে ভালো তথ্য রাখে, তারা সবাই এটার বিষয়ে পজিটিভ বলেছে যে না, ABS ইজ গুড। যদিও আমাকে আজকে আমার এক ভাই মেসেঞ্জারে বলছিল ভাই ABS হয়তো ভালো না, বাট এটা আমি চালিয়েছি 15,000 কিলো, আমি বলতে পারি যে না, ABS ইজ পারফেক্ট। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ABS এর জন্য আপনি প্যারায় পড়েন, যেমন কিরকম জায়গা আমি বলি, আপনার বালিওয়ালা জায়গা বা একটু পাহাড়ি জায়গা বা এনিহাও এরকম যেখানে গ্যাপ থাকে, ওখানে ব্রেকটা প্যারা দেয়। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা ভালো হতো যদি ABS-টা অফ করার মতো ওয়েও থাকতো, যে অফও করতে পারবো অনও করতে পারবো। এরপরে এর অন্যতম আর একটা সেরা সাইড হচ্ছে, যেটা স্পোর্টস বাইক বা হাই স্পিডি একটা বাইক বাংলাদেশে হওয়া সত্ত্বেও এটার মাইলেজ অনেক হাই। আপনি 40 থেকে 52 পর্যন্ত মাইলেজ পাবেন এই বাইকে, যেটা আমি নিজেও পেয়েছি। 52 না পেলেও আমি 49-50 পেয়েছি। মানে সব থেকে মানে যেটা আর কি মানুষকে, কারণ আমরা মিডল ক্লাস থেকে বিলং করি, আমরা মাইলেজটা বেশিরভাগ সময় কিন্তু খেয়াল রাখবো, এটা স্বাভাবিক। যাদের অন্য ব্যাপার তারা আলাদা, বাট আমরা কিন্তু এটাই লক্ষ্য করবো যে এটার মাইলেজটা ঠিক কতটুকু ভালো। তো মাইলেজ, হাইয়েস্ট মাইলেজ, এটা নিয়ে কারো কোনো ইস্যু হবে না। আর আমিও মাইলেজ পাচ্ছি, হয়তো একটু কম ইদানিং পাচ্ছি, কারণ আমার বাইকটা সার্ভিস হচ্ছে না অনেকদিন। তো সার্ভিস করাইলে ইনশাল্লাহ বেটার পাবো। অ্যান্ড সার্ভিস করাইতে আমি ঢাকা যাচ্ছি 4th ফেব্রুয়ারি, বাইকটা সার্ভিস করাবো, অ্যান্ড বাইকে একটা ওয়ান অফ দি বেস্ট মডিফিকেশন করবো ইনশাল্লাহ। তো সেগুলোর নিয়েই আর কি ভিডিওসটা অ্যাকচুয়ালি মেক করা পড়বে। অ্যান্ড ওখানে যে আমরা ইনশাল্লাহ 4-5টা ব্লগ তো করবোই, কারণ আমরা ডেইলি ব্লগ করি, ডেইলি আপলোড করি, তো কঠিন তো হয়ে যায়, তাই না? তো এই যেটা বলছিলাম যে ফুয়েল নিয়ে প্যারা হয় না, তবে BS6 তো একটু ভালো মানের ফুয়েল ইউজ করাই বেটার। আর একটা জিনিস আছে, একটা বাইক কিন্তু শুধু সব দিক পারফরমেন্স বিবেচনা করেও যে ভালো হয় তা না, এরপরে থাকে বাইকের পার্টস অ্যাভেলেবিলিটি। অর্থাৎ আপনার বাইকের পার্টস কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু বদলাতে হয়, কিছু না কিছু ক্ষয় হবে। আপনি যতই ভালো চালান, আপনি অল্প চালান, আপনি রাস্তা থেকে একটু বের করে রেখে দেন, আপনার বাইক কিভাবে না কিভাবে দেখবেন যে ক্ষতিগ্রস্ত হয়। আর এখানেই ম্যাটার দাঁড়ায়, অনেকের বাইক সেল করে দিতে হয় এই কস্টিং মেনটেন না করতে পারার জন্য। বাট R15M ইন্ডিয়ান বা এখন R15M ইন্দো একই সব কিছু প্রায়। তো সেই ক্ষেত্রে কি হয়, যে এগুলো ইন্ডিয়ান পার্টস হয়, এগুলোর প্রাইস অনেক কম হয়, অ্যান্ড যারা যশোরের পার্শ্ববর্তী আছেন তাদের জন্য আরো সুবিধা হয়, কারণ এখান থেকে ইন্ডিয়ান পার্টসগুলো সরাসরি এখানে আসে, অ্যান্ড এখান থেকে ভ্যালুটা বেশ কম। লাইক আপনি একটা আপনি একটা FZ মেনটেন করার একটা R15M মেনটেন করা সেম না হলেও, আপনি যে FZ মেনটেন করতে পারে সে মোটামুটি R15M উইদাউট যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে সে মেনটেন করতে পারে। আর অ্যাক্সিডেন্ট করলেও এই টোটাল কিটের দাম মনে হয় 25,000 টাকা। টোটাল বাইকের মধ্যে যদি কিট ডিস্ট্রয় হয়ে যায় মেবি 22 থেকে 25,000 টাকা। একটা স্পোর্টস বাইক 6 লাখ টাকার বাইকে 25,000 টাকার কিট, মানে ইভেন একটা কোনো ম্যাটারই না। মানে যদি আপনি 6 লাখ টাকার বাইক বিবেচনা করেন তাহলে এটা কিন্তু কোনো ম্যাটারই আসে। বাই দ্য ওয়ে, রোডটা কিন্তু আমাদের বাইপাসে, টু বি অনেস্ট, মানে নতুন রোড করার পর এটা জাস্ট ওয়াও হয়ে গেছে একেবারে। তো বেসিক্যালি এই বাইকের ভালো দিকগুলোই বেশি, যেটা আমি আগেও বলছি। আই থিঙ্ক আরও ভালো দিক থাকতে পারে বা খারাপ দিক থাকতে পারে, বাট আমার চোখে যেগুলো ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড কাইন্ডলি আপনারা জানাবেন কি কি ভুল আছে বা কি কি সঠিক আছে, কারণ আমি তো সব পারফেক্ট না, আমি বাইকার, বাট বাইক সম্পর্কে সব কিছু নাও জানতে পারি। দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। ভালো থাকবেন, অ্যান্ড কাইন্ডলি MX Pro ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্টে গেলে দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক। হ্যাঁ, বাইকের একটা নতুন নাম অ্যান্ড অলসো একটা গ্রাফিক্স আসতেছে, যেটা আপনারা দেখলে শক হয়ে যাবেন। কাইন্ডলি কমেন্ট করেন যাতে আপনারা আমরা দেখাই দিতে পারি কেমন গ্রাফিক্সটা হতে পারে। বাই বাই।